আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসার মতো কিছু ইন্টিগ্রেশন প্রবলেমস যেগুলো সবাইকেই ভোগায়, যেমন অনেক অনেক মানুষ আছে যাদের এসব ইন্টিগ্রেশন দেখলে তারা এমনিতেই ভয় পেয়ে যায়, তখন আর ইন্টিগ্রেশন করতে ইচ্ছাও করে না, ফলশ্রুতিতে ভর্তি পরীক্ষা খারাপ হয়। তো আমি আজকের এই ভিডিওতে কিছু কুখ্যাত ইন্টিগ্রেশন প্রবলেম নিয়ে এসেছি, যেগুলো আসলে একটুখানি ট্রিকি, অনেক কঠিনও না, খুবই সহজ। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো শুরু করা যাক। ভিডিওটি শুরু করা যাক। শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেকেরই উপকার হবে। তো আমরা যদি শুরু করি, কিছু টেকনিক দিয়ে আমরা শুরু করতে পারি। যে ডিফারেন্সিয়েশন আমরা মূলত যেটা আমাদের শেখানো হয় সেটা হচ্ছে নিউটনিয়ান ইন্টিগ্রেশন। তো লিবনিজের যে ইন্টিগ্রেশন সেটা মোর জেনারেল এবং মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর নিউটনিয়ান ইন্টিগ্রেশনে কিছু প্রবলেম আছে। তো আমরা আজকে একটু লিবনিজের ইন্টিগ্রেশনের একটা ছোট ধারণা নিলে আমরা কয়েকটা মোটামুটি চলক ধরে নেওয়ার যেসব ইন্টিগ্রেশন আছে সেগুলো একটু ইনটুইটিভ এবং আরামদায়কভাবে সলভ করতে পারি, যেটা আমাদের কাছে খুব শর্টকাটও মনে হতে পারে। তো এটা একটা সুন্দর এবং যথার্থ উপায়। তো টেকনিক হচ্ছে যে আমাদের এক চলক বিশিষ্ট রাশি, যেটা রাশি থাকবে এক চলক, সেটা ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু ওই চলকের সাপেক্ষে, মানে যে চলকটা এখানে থাকবে, যে রাশি, এই রাশিতে যে চলকটি থাকবে ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ওই জায়গায়, এবং ইনটু ডি ওই চলক, ঠিক আছে? ওই চলকটা মানে সেই চলকটাই খালি এখানে মেনশন করে দেবো যে এই চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি, নইলে তো আমরা বুঝতে পারবো না কোন চলকের সাপেক্ষে করা হয়েছে। ডিফারেন্সিয়েশনে তো চলকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এর একটা এক্সাম্পল আমরা এনেছি, যেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হতে পারে। তো এখানে মানে যে কেউই আহ, দেখলেই বুঝতে পারে যে এটা কাকে আমার জেড ধরা উচিত, বা একটা চলক আরেকটা চলক ধরে ইন্টিগ্রেশন করলে এই ইন্টিগ্রেশনটা খুব সহজ হবে। তো আমরা এই রুটের ভিতরের যে রাশিটা আছে 1 + 3x⁴, এখানে একটা চলকে আছে এক্স। তো এই রাশিটাকে আমরা জেড ধরে খুব ইজিলি ইন্টিগ্রেশনটা করতে পারি। তো আমরা যদি এই টেকনিক উপরোক্ত যে টেকনিকটি আমি বলেছিলাম এই টেকনিক দিয়ে যদি করি তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা এক চলক বিশিষ্ট রাশি এইটা, এই চলকটা আমি লিখলাম। তাহলে এইটার যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা তো আর বলার কিছু নাই, এটা খুব ইজিলি সবাই পারবে। 3 × 4 = 12 x³ তো আমি এটা কোন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করছি এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি কোন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করছি এটা খুব ইম্পর্টেন্ট, তাই এখানে মেনশন করে দিলাম dx। তো এখন আমার এই যে এই রাশিটা যে আসলো d(1 + x⁴), এই যে রাশিটা আসলো, আমি তো এটাকে জেড ধরতাম, এটাকে জেড ধরলাম না। তাহলে জিনিসটা কতটা ইজিলি হয় দেখেন। 12x³ dx, এইটা জাস্ট এই যে প্রশ্নটা আছে প্রশ্নর কোন জায়গা দিয়ে আমরা মিলাতে পারি সেটা দেখতে হবে। তো এখানে আছে 12x³ dx। তো এখানে আমি দেখতেছি যে x³ dx, তো আমাকে একটা 12 এক্সট্রা নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে? এখানে একটা এক্সট্রা 12 নিয়ে আসতে হবে। তো এই জন্য আমার যেটা করতে হবে, 12 দিয়ে ভাগ করলে, আর এখানে যদি 12 নিয়ে আসি তাহলে 12x³ √1 + 3x⁴ dx। ওকে, then what will happen? 12x³ dx is equal to 12x³ dx. Okay, so এই জায়গাতে শুধু এইটা বসিয়ে দেবো, মানে এইটা সমান সমান যেহেতু এটা, তাহলে এটা বসানো যায়। এটা সমান সমান যেহেতু এটা, তাহলে এটা বসানো যায়।
তাহলে এটা আমরা জাস্ট বসিয়ে দেবো যে 12x³ dx, যেহেতু এখানে 12x³ dx আছে, তো এখানে 12x³ dx এর জায়গায় আমরা জাস্ট এটা বসাই দেবো। তাহলে রুট ওভার, তাহলে বাকি থাকলো রুট ওভার 1 প্লাস 3x⁴, আর এখানে এটা সমান সমান হবে d 1 প্লাস 3x⁴। ওকে, দেন 1/12। তো আমরা দেখতেছি যে ডি, মানে এটাকে আমরা যদি একটা চলক ধরে নিই, এমনি মানে মনে মনে ধরে নিলাম, আমাদের অত ইয়ের দরকার নাই, মনে মনে ধরে নিলে এইটা রুট ওভার, এটা যে জেড ধরে নিই মনে মনে, লেখার কোনো দরকার নেই, মনে মনে জেড ধরে নিয়ে তখন রুট ওভার জেড ডি জেড, মানে এরকম দেওয়া যাবে না যে রুট ওভার জেড ডি জেড। তো এটার ইন্টিগ্রেশন কত হবে, যে জেড টু দি পাওয়ার হাফ, এটা তো জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস সি। তো ঠিক এইভাবেই আমরা করতে পারি যে 1 প্লাস 3x⁴ টু দি পাওয়ার 3/2 divided by 3/2, sorry, half 2 plus 3x⁴ to the power 3/2 divided by 3/2 plus c. এটা হবে অ্যান্সার, ঠিক আছে? জাস্ট this line will be the answer, okay? তো এখানে আমরা আরেকটা ইন্টিগ্রাল প্রবলেম দেখবো, যেটি সবাই মানে মিলাতে পারে না। তো এটা মিলানো আসলে খুব সহজ। তো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আসলে যেহেতু ত্রিকোণমিতির প্রত্যেকটা জিনিসের সূত্র দিয়ে আমরা কিন্তু আগে রাশিটাকে ভাঙতে হবে, ভাঙতে ভাঙতে একটা সরলীকৃত পর্যায়ে চলে আসবে, তারপরেই করতে হবে। আমি যেভাবে করব এভাবে একটু দেখেন, এভাবে দেখলে আপনারও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদেরকে জাস্ট হর ভ্যানিশ করতে হবে, যাতে হর না থাকে, ডিনিউমিরেটর যাতে না থাকে সেটা আমাদের দেখতে হবে।
This is the answer. এরপর আমরা আরেকটি ভয়ঙ্কর ইন্টিগ্রেশনের দেখা পেয়েছি, যেটা তো এখানে 2 টু দি পাওয়ার লন এক্স আছে। তো এটা মনে হতে পারে একটা ভয়ঙ্কর, মনে হতে পারে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর এরকম কোনো ইন্টিগ্রেশনে ফেললেই হয়ে যাবে, বাট হ্যাঁ ফেলা যাবে, কিন্তু এটা খুব কঠিন হয়ে যায়। তো আমরা জানি যে এখানে আমাদের কি করা যায়, যেমন এখানে একটা সূত্র আমরা পড়ছি যে ই টু দি পাওয়ার লন এক্স ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তো এই টু দি পাওয়ার লন তার উপর তার পাশে যেটা থাকবে সেটাই কিন্তু পরবর্তীতে এখানে আসে। তো এখানে আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে লিখতে পারি যে ই টু দি পাওয়ার লন টু, এটা এর পুরোটা কিন্তু টু, ঠিক আছে? মানে যদি আমরা ই টু দি পাওয়ার লন টু লিখি তাহলে কিন্তু টু আসবে অ্যান্সার। ই টু দি পাওয়ার লন টু ডিএক্স, উপরে লন এক্স আছে, কারণ এই টুটাকে ই টু দি পাওয়ার লন টু লিখছি তারপরে লন এক্স। তাহলে আমরা এখানে কিন্তু একটা ইন্টারচেঞ্জ করতে পারি, কারণ এক্স এক্স টু দি পাওয়ার টু হোল কিউব যা কথা, মানে এক্স টু দি পাওয়ার সিক্স, ঠিক তেমনি এক্স টু দি পাওয়ার থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু এক্স টু দি পাওয়ার সিক্স। সো এই দুটো কিন্তু সমান বলা যায়। যেহেতু ইন্টারচেঞ্জ করলাম, ব্র্যাকেটেরটা বাইরে আর বাইরেটা ব্র্যাকেটে। ই টু দি পাওয়ার যেহেতু লন এক্স, তার মানে কি ই আর লন কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার লন টু থাকলো। আর লন টু তো একটা ধ্রুবক, মানে লন টু একটা ধ্রুব সংখ্যা, লন টু এর মান তো আর জীবনও চেঞ্জ হইব না। তখন কি করতে হবে, এক্স টু দি পাওয়ার যেহেতু লন টু, তাহলে এটা এক্স টু দি পাওয়ার সামথিং, ওয়ান বাই লন টু প্লাস ওয়ান, লন টু প্লাস ওয়ান, ঠিক আছে? এটা বাইরে থাকবে, এক্স টু দি পাওয়ার লন টু প্লাস ওয়ান প্লাস সি, এটাই অ্যান্সার। এবার আমরা এমন একটি ইন্টিগ্রেশনের কে নিয়ে এসেছি, এই ইন্টিগ্রেশন দেখে অনেকে মনে করে এই ইন্টিগ্রেশন এ যাবৎ কালে আমাকে দিয়ে আর কখনোই হবে না, এরকম একটি ইন্টিগ্রেশন খুব ভয়ঙ্কর দেখতে। চেহারাটা একবার দেখেন, এটা রুয়েটে আসছিল হয়তো, বা খুব সম্ভবত ইঞ্জিনিয়ারিং কোনো রুয়েট মুয়েট এরকম কোনো একটা জায়গায় আসছিল, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে। তো এটা কিন্তু খুব সহজ আসলে। এই টাইপের যে ইন্টিগ্রেশন গুলো থাকবে এখানে, সবসময় বড়টার কথা চিন্তা করতে হবে, সবচেয়ে বড়টা কোনটা, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স। তো এটা এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এরকম ওয়েতে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু কাজ হয়ে যায়। যেমন এ টু দি পাওয়ার, মানে এই বড়টাকে ছোট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, লগারিদম বা লনের সাহায্য নিতে হবে। তো আমরা এই বড়টাকে ধরে আগাই। তো এটা আমি আগের কনসেপ্টটা দিয়ে যদি করতে যাই, তাও কিন্তু আমার এখানে চলক ধরতে হবে, কারণ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু মানে সূচকীয়, সূচকের যে টাইপ সেই সূচকের টাইপে আছে এখানে। আমরা জানি যে সূচকের টাইপগুলোতে ধরে নিতে হয়। তোমরা ধরে নিলাম এটা জেড। তো এই উভয় পক্ষকে যদি আমরা লন নেই, সাইড চেঞ্জ করে, সো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স, উপরের যা আছে এই বেজের উপরে যেগুলো আছে সব কিন্তু লনের আগে চলে আসবে।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো সুযোগ নামাইতে পারি নাই, আবার আমাদেরকে লন নিতে হবে। Plus যেহেতু এখানে দুটো ইন আছে, সো দুটো যেহেতু গুণে আছে, সুতরাং এখানে যোগ করা যাবে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1 বাই ln z ইন্টু 1 বাই z ইন্টু dz বাই dx। ln a ইন্টু, যেহেতু a টু দি পাওয়ার x আছে, সো ln a তো ধ্রুবক, a টু দি পাওয়ার x থাকলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে a টু দি পাওয়ার x ln a। তাহলে যেটা হবে a টু দি পাওয়ার x ln a স্কয়ার। দেন dz এর মান যদি আমরা নেই, dz এর মান হচ্ছে z ln z into a to the power x ln a whole square dx। dz is equal to dz না, আমরা z এর মানটা এখানে যেটা দিছি সেটাই লিখি, সে আগের থিওরি ব্যবহার করে, আগের যে টেকনিকটা আমরা দেখছিলাম, b to the power a to the power a to the power x is equal to z এর যে মান, z এর মান তো বড়টাই হবে, a to the power a to the power a to the power x ইনটু এখানে যে ln z টা আছে, ln z মানেটা কি, যে আমরা দেখছি ln z সমান সমান a টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে লিখি a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইনটু ln a, ওকে, ইনটু আবার এখানে কিন্তু যে ln z এর পর a টু দি পাওয়ার x ছিল, x ইনটু ln a হোল স্কয়ার dx। ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে যে a to the power a to the power x into a to the power x into a to the power x dx into ln a হোল কিউব। ওকে, সো আমাদের এই আগের এই যে এইটুকু যে অংশটা আছে, এটুকু যে অংশটা আছে, এই অংশটা কিন্তু এখানে অলরেডি আছে। সো এখানে জাস্ট ln a কিউবটাই কিন্তু নতুন করে আসছে। সো এখানে তো বোঝা যাচ্ছে যে d টু দি পাওয়ার এত ইজ ইকুয়াল টু ln a কিউব dx। তো এই যে অংশটা যে আছে, এই অংশটার সাথে কিন্তু প্রশ্নে একটা মিল চলে আসছে, ঠিক আছে। তো এইটা সমান সমান যদি ln a কিউবকে যদি আমরা এখানে সরাই, তাহলে এটা জাস্ট এরকম হবে। ডিভাইডেড বাই ln a কিউবটা হরে চলে আসবে, কারণ এইটুকু তো আমরা পাই গেছি, এখন খালি ln a কিউবটাই তো এটা বাম পক্ষে হরে চলে আসবে, বাম পক্ষে হরে চলে আসবে। সো ln a তো ধ্রুবক, তাহলে ln a যদি ধ্রুবক হয়, ln a যদি ধ্রুবক হয়, তাহলে ln a বাইরে চলে আসবে, ln a বাইরে চলে আসবে।
এটাই হবে অ্যান্সার। বুঝে গেল তো? এটা আরো ভালোভাবেই আমরা করতে পারতাম, যে জিনিসটা অনেক বড় হয়ে গেছে, এটা অনেক ছোট করে করতে হবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে। সো এটা একটু মুখস্থের মতো করে ফেললে জিনিসটা ভালো হয়। এবার আমরা একটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা অনেক সহজ। জাস্ট সাইন আর কস থাকলে এটা ট্যান বানা করলে জিনিসটা আরো বেশি সুবিধাজনক হয়। উভয় পক্ষকে যদি আমরা কস দিয়ে ভাগ দিই, cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো সেটা আমরা দেখি। 1 by cos to the power 4x is equal to sec to the power 4x. সো আগের কনসেপ্টের মতো এখানে আমরা যদি একটা কাজ করি নি, যে ওটা কিন্তু লেখা যায়। এখন জাস্ট মনে মনে চিন্তা করতে হবে যে tan x টাকে আমরা z বা অন্য কোনো চলক ধরলাম, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার 1 প্লাস জেড টু দি ডিভাইড বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, এরকম কিছু একটা হবে। এখন এই টাইপের কিন্তু একটা ম্যাথ আসতেও পারে, যে ধরা গেল যে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস, দুটো কিন্তু সেমই। উভয় পক্ষকে tan স্কোয়ার এক্স দিয়ে ভাগ করা হয়েছে, লব ও হরকে।
হবে আনসার? তো এতক্ষণ এখানে আমরা তাহলে টেন এক্স কে আমরা জেড ধরে কিন্তু যদি আমরা এইখান থেকে আগাই, এখানে এখানে এরকম করে লিখলে অনেকের ঝামেলা হইতে পারে। সো আমি যদি এখান দিয়ে একটা করি যে এটাকে যদি আমরা জেড ধরে করি তাহলে জিনিসটা আরো ইজিলি হয়। আমরা যদি জেড ধরে খুব সহজ নিয়মে করতে যাই, এই নিয়ম যদি অনেকের কাছে এই নিয়মটা বোধগম্য হবে না, তাই আমি সহজ নিয়ম জেড ধরে করি, তাহলে এই জিনিসটা বেশি সুবিধা হবে। যেমন এখানে যখন আমরা আহ, এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসার পরে তারপরে এখানে জাস্ট টেন এক্সটাকে সিম্পলি চলক মনে করে কিন্তু আমরা এতদূর আগিয়েছি, ঠিক আছে? তো এখানে টেন এক্স কে ডিফারেন্সিয়েট করার কথা চিন্তা করি, জাস্ট টেন এক্স কে আমরা মনে মনে ধরে নিব যে জেড, সেভাবে করেই বা যে এ জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার এরকম করে ওই টেন এক্স কে মনে মনে জেড ধরে নিয়ে আগাতে আগাতে আমরা এই পর্যন্ত চলে আসছি, ঠিক আছে? তো এটা একটা ভালো পদ্ধতি হতে পারে। তো যাদের এটা যারা বুঝতে পারবে তারা ঠিক মতো এই নিয়মে করলে তাদের কাছে বেশ সহজ লাগবে, আর যদি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এটা সিম্পলি জেড ধরে করলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা মানুষের উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই রেখে দিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।